হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমারও চলছে মোটামুটি করে। আমি কিন্তু তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি নারাজের পরবর্তী অংশ। আমরা একটা অদ্ভুত সময়ে জিনিসটাকে শেষ করেছিলাম। ঠিক অদ্ভুত সময় না, যেন অনেক কিছু বলে যাচ্ছে। আগেকার দিনেও এরম হতো, বর্তমান জীবনেও এটাই হচ্ছে, ভবিষ্যতেও হয়তো এরকম অনেক কিছু দেখতে হবে। আমরা ভাবছি যত সময় এগোচ্ছে আমরা আপডেট হচ্ছি, আরো ম্যাচিওর হচ্ছি, আরো জানছি, শিখছি। কিন্তু সত্যিই কি সময় পুরোপুরি বদলাচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। সমাজ উন্নত হয়েছে, অবশ্যই হয়েছে। কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু উন্নত হয়নি। তাদের মানসিকতার উন্নততর হয়নি। কয়েকটা মানুষ এখনো সেই একই জায়গায় পড়ে রয়েছে, তাদের চিন্তাধারা, ভাবনা সবকিছু। আজকের দিনে দাঁড়িয়ে নারাজের প্রাসঙ্গিকতা কিন্তু খুব বেশি। তো আমরা শুরু করেছিলাম দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ। আমরা দেখতে দেখতে অনেকটা এগিয়ে এসেছি, প্রায় মাঝপথে বলা যায়। তো শুরু করলাম পরবর্তী অংশ। হালকা গোলাপি রঙের একটা আটপৌরে দূরে পার শাড়ি, কিন্তু পরিপাটি করে সামনে কুচি দিয়ে পরা। ঊর্ধ্বাঙ্গে নাভিমূল পর্যন্ত একটা সুতির জামা, খুব আঁটোসাঁটো নয়, আবার খুব ঢিলেঢালাও নয়। সেই জামার হাতটা নেমেছে কনুইয়ের নিচ অব্দি। সেখানে রেশমের কুচি দেওয়া নকশা। শাড়ির আঁচলটা একটার পর একটা সুন্দর ভাঁজ ফেলে বাঁদিকের কাঁধের ওপর ফেলে রাখা। সেই আঁচল যাতে মুহূর্তের অসতর্কতায় খসে না পড়ে, তার জন্য কাঁধের কাছে একটা গোল চাকতির আঁটা। ভুবনমণি খসখসের পর্দার আড়াল থেকে বিপুল আগ্রহে সামনের টেবিলে বসে থাকা নারীটিকে লক্ষ্য করছিল। যত দেখছিল তার বিস্ময়ের পারদ চড়ছিল। তাদের মশাড্রামের জমিদার সূর্যনারায়ণ চৌধুরীর বাড়ির অন্দরমহলে তার ছিল অবাধ আনাগোনা। সেই বাড়ির মহিলা থেকে শুরু করে কন্যারা বাড়িতে তো অলংকার পরে থাকতই। উৎসবে পার্বণে তাদের রতনচোর, মান্তাসা, সীতাহারের ঝলকে তাক লেগে যেত সবার। জমিদার গিন্নি থেকে শুরু করে ছোট্ট মেয়েটিকেও যেন মনে হতো স্বর্গের অপ্সরা। পুজোয় তুষ্ট হয়ে মর্তে নেমে এসেছে। ভুবনমণি তাদেরও অপলকে দেখত। কিন্তু সেই মুগ্ধতার সঙ্গে এখনকার বিস্ময়ের কোনো তুলনাই চলে না। তার কত সৌভাগ্য এমন একজন নারীকে সে বৌদিদি বলে ডাকার সুযোগ পেয়েছে। কোনো বহুমূল্য অলংকারের বাহুল্য নেই, অথচ কত সুন্দর। ঘরের ভেতরের মাঝারি আয়তনের পালঙ্কে বসে থাকা নারীটি তার বাম হাতে ধরে রেখেছে মোটা একটা বই, সেটি আধখোলা। তার ডান হাতে ধরা একটা সরু কঞ্চি, সেই কঞ্চি তাক করে রয়েছে। ওরে বাবা! ভুবনমণি চোখ বুজে ফেলল। দোকান চাপা দিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলো। কিরে, তখন থেকে উকিঝুঁকি মারছিস কেন? আয় ভেতরে আয়। নারীটির স্নেহার্দ্র আহ্বানে ভুবনমণির ভেতরে যেতে ইচ্ছে হলেও সে এক পা এগোতে পারল না। আসবি না যখন তবে উকিঝুঁকি মারছিস কেন? রোজ সন্ধেবেলা দেখি এই কাণ্ড করিস। ভালো আপদ জুটল তো। কি মুশকিল, নতুন বৌদিদি কি রাগ করছেন নাকি? না না, সে কিছুতেই হতে দেওয়া যায় না। শুনুন, ভুবনমণি এই বাড়িতে এসেছে 7 দিন হয়ে গেল। প্রথম দিন থেকে উনি ভুবনমণিকে বুঝতেই দেননি যে ভুবনমণি এই বাড়ির একজন সদ্য আগত আশ্রিতা মাত্র। বলেছেন ভুবনমণি যেন ওকে বৌদিদি বলে ডাকে। ভুবনমণি যাকে বৌদিদি বলতো তিনিও ওকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। হলেই বা ব্রহ্মময়ী এখন অনেক দূরে, সেই তো তার আসল বৌদিদি। ভুবনমণি তাই অনেক ভেবেচিন্তে এই বাড়িতে নতুন বৌদিদি বলা শুরু করেছে। নতুন বৌদিদি মানুষটা যতই অদ্ভুত হন, এমনিতে বড় ভালো। প্রথম দিনেই যত্ন করে বসে খাইয়েছেন। ডিপোয় পড়ে পড়ে জরাজীর্ণ হয়ে যাওয়া দুখানা থান জোর করে ফেলে দিয়ে দেরাজ থেকে বের করে দিয়েছেন দুটো পাট ভাঙা থান আর একটা গরদ। সেগুলো নাকি ওর পরলোকগত 1 মাসের। ভুবনমণি চি চি করে বলল, আমার ভয় করছে নতুন বৌদিদি। একে তুমি 4 মেসের পোয়াতি, ওই ভূত যদি তোমার ঘাড়ে চেপে বসে। কি অনাচ্ছিষ্টি কাণ্ড মাগো! রাম রাম! তোর মতো একজন থাকতে খামোকা আমার ঘাড়ে উঠতে যাবে কেন রে মুখ পুড়ে? উঠলে তোর ঘাড়েই উঠবে। পালঙ্কে বসে থাকা কাদম্বিনী এবার হেসে ফেললেন। আস্তে আস্তে গড়িয়ে পড়লেন বিছানার ওপর। এবার আর কঞ্চি দিয়ে নয়, নিজের হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন পালঙ্কের পাশেই দাঁড়িয়ে থাকা কঙ্কালটাকে। মানসস্পর্শ পেয়েই বোধহয় কঙ্কালটা নড়ে উঠল। হাড়ে হাড়ে লেগে যাওয়া শব্দ হলো, খটখট। কি সর্বনেশে কাণ্ড! ভর সন্ধেবেলা গৃহস্থ বাড়িতে! ভুবনমণি আবার ভয়ে চোখ বুজে ফেলল। কাদম্বিনী ওর রকম সকম দেখে হাসি থামিয়ে বললেন, দূর বোকা! কঙ্কাল দেখে কেউ ভয় পায় নাকি?
ও তো শুধু হাড়ের তৈরি, শিগগির এদিকে আয়। তারপর একটু থেমে ঠোঁট কামড়ে ধরলেন, না হলে আমি কিন্তু তোর সঙ্গে কথা বলবো না। মহাবিপদ! ভুবনমণি বাধ্য হয়ে আড়ষ্ট পায়ে এগিয়ে আসে, কঙ্কালটার সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে দাঁড়ায় পালঙ্কের বাজু ধরে। কাদম্বিনী আবার হেসে ফেলেন। কি হাবা মেয়ে রে বাপু! বলি, তুই কি আরশিতে নিজেকে দেখেও চমকে উঠিস নাকি? ওই কঙ্কাল তো তোর আমার সবার মধ্যে আছে। ভুবনমণি নতনেত্রে নখ খুঁড়তে খুঁড়তে বলে, আমরা তো মানুষ, তেনারা তো তা নন। তেনারা হলেন অপদেবতা, গেরস্ত বাড়ি, তাই পোয়াতি ঘর, রাতের বেলা যদি। ভুবনমণি কথাটা শেষ করতে পারল না, তার আগেই কাদম্বিনী আবার হেসে ফেললেন। যত সব কুসংস্কার! তোকে বলেছি না ভুবন, এই বাড়িতে ভূত প্রেত দস্যি এইসব কথা বলবি না। ওগুলো সব বুজরুকি। বুজরুকি? তাহলে আমাদের গায়ে সুদা মোজা কি করে ভূত ধরতো? জোলাপাড়ার একটা বউকে ভূতে ধরেছিল, আমি নিজে গিয়ে দেখেছিলুম। বউটার মুখ দিয়ে সাদা গ্যাজলা বেরোচ্ছিল, চোখের মণি দুটো দেখা যাচ্ছিল না, মাথা ঝাঁকাচ্ছিল জোরে জোরে। সুদা মোজা গিয়ে মন্তর পড়ল, ঝাঁটা দিয়ে খুব পেটালো, তখনই তো ভূতটা বেরিয়ে গিয়ে গায়ের বাইরে নারকেল গাছটায় চলে গেল। বউটা ঝিমিয়ে পড়ল। ভুবনমণি এক নিঃশেষে কথাগুলো বলে গেল। কাদম্বিনী এবার একটু রুষ্ট হলেন। ধনুকের মতো বাঁকানো শুরু সুন্দর ভ্রু দুটো বেশ কুঞ্চিত করে বললেন, তোরা এমন কুসংস্কারে ডুবে আছিস বলেই তো সহজে বোকা বনে যাস। বউটার হয়তো কোনো অসুখ করেছিল, সেই অসুখে চিকিৎসা না করে তাকে মেরে মেরে অচেতন করে দিলি। এমন শহরেই আকছার হচ্ছে, গ্রাম তো কোন ছাড়। কুসংস্কার? তা হবে। ভুবনমণি ভাবল, এই কথাটা ওর নিজের বৌদিদিও বলতো। বৈধব্যের পর শ্বশুরালয় থেকে কঠোর নির্দেশ এসেছিল, ও যেন নিষ্ঠাবান বিধবার সমস্ত আচার পালন করে। একাদশী ত্রয়োদশী ফলাহার তো বটেই, প্রতিদিনই যেন থাকে একাহারি। তখন তার নিজের বৌদিদি এভাবেই প্রতিবাদ করে উঠেছিল, আমরা সমস্ত মানুষ দিনে 3 বার খাবো, আর ভুবন ওইটুকু মেয়ে দিনে একবার মুখে ফল গুজে পড়ে থাকবে? এমন করলে কারোর শরীর টেকে নাকি? না, সে হবে না। শোনো, ঘরের ভেতরের ব্যাপার তোমায় পাঁচ কান করতে হবে না। ঠাকুরজিকে আমি ঠিক বুঝে শুনে রাখবো ক্ষণ। তারপর এই কয়েকদিন আগে, যখন ওর ওপর হাওয়া হওয়া সেই অত্যাচারের কাটা ঘা ওপর নুনের ছিটে দিতে গ্রামের গোপী লাহিড়ী রামচন্দ্র ন্যায়তীর্থরা নিয়ে এসেছিলেন কামাতুর পাঁচকড়ি মুখুজ্জেকে, কেউ কিছু না বললেও ঘরের ভেতর থেকে ও সেদিন স্পষ্ট শুনতে পেয়েছিল বৌদিদি দাদাকে বলছে, তেমন হলে অপালোপার বিয়ে হবে না, কিন্তু ভুবনকে আমি কিছুতেই ওই বুড়োর কাছে পাঠাবো না। ওর নিজের দাদা, নিজের বৌদিদি, দিব্য এখন কোথায়? জাহাজের খোলের মধ্যে কিভাবে যেন দিন কাটছে ওদের। আর অপালোপা? লোপাটা তো ভীষণ ন্যাওটা ছিল ওর। পিসিমা না খাইয়ে দিলে কিছুতেই খেতে চাইতো না। কে খাওয়াচ্ছে তাকে? কিরে, কোথায় হারিয়ে গেলি? কাদম্বিনী নরম স্বরে বললেন, দাদা বৌদিদির জন্য মন কেমন করছে। ভুবনমণি বাস্তবে ফিরে আসে, চটক ভেঙে বলে, না, যাই খাবার বানাই। হিমু এখনই উঠে পড়বে। যা মেয়ে তোমার, উঠলেই সারা পাড়া জড়ো করে চেঁচাবে। কাদম্বিনী হাসেন, এলো চুলে একবার হাত চালিয়ে পর মুহূর্তে মনোনিবেশ করেন বইয়ে। আচ্ছা, যা দরজাটা টেনে দিয়ে যাস। ভুবনমণি ঘর থেকে বেরোনোর আগে কঙ্কালটাকে কপালে হাত থেকে প্রণাম ঠুকতে ভোলে না। যত যাই হোক, অপদেবতা বলে কথা, নতুন বৌদিদের চোখ এড়ায় না। তিনি আবার হেসে গড়িয়ে পড়েন। ভুবনমণি দাঁড়ায় না, দ্রুত পায়ে এগোয় রান্নাঘরের দিকে। নিজের ভাইঝি লোপা যেমন ওর ন্যাওটা ছিল, তেমনি এই বাড়িতেও ওর একটা ন্যাওটা জুটেছে। বৌদিদির মেয়ে হিমু, ভালো নাম হিমানি। মোটে 1.5 বছর বয়স তার, কিন্তু এর মধ্যেই বড় বড় চোখ মেলে সে যখন আদো আদো স্বরে পিসি ডাকে, ভুবনমণির বুকের ভেতরটা আনন্দে দুলে ওঠে। আর মাত্র কয়েক মাস, তারপর আরো এক নতুন অতিথির আগমন ঘটবে এই বাড়িতে। তোকেও, তাকেও ভুবনমণি নিজের স্নেহ ভালোবাসা উজাড় করে দেবে। দুধ একটু আগেই ফুটেই ছিল। রান্নাঘরে গিয়ে হিমুর ছোট্ট বাটিতে এবার এক ও এবার তাতে একটু চিড়ে মাখলো। তারপর আধখানা কলা চটকে আসলো ভেতরের ঘরের দিকে। ওদিক থেকে বিধুমুখী আসছিল, ওকে দেখে বলল, পিসিমা, হিমুর এর মধ্যেই কান্না জুড়েছে তোমায় দেখতে না পেয়ে, শিগগির যাও। বিধুমুখী এ বাড়ির বড় মেয়ে, এই বাড়ির কর্তা অর্থাৎ ভুবনমণির মাস্তুতো দাদা দ্বারকানাথের প্রথম পক্ষের কন্যা। প্রথম স্ত্রী মারা গিয়েছেন বহুকাল আগে, রেখে গিয়েছেন কন্যা বিধুমুখী ও পুত্র সতীশকে। নতুন বৌদিদি দাদার দ্বিতীয়া পত্নী। বিধুমুখীও বেশ অন্যরকম মেয়ে। তার বিবাহ হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এখনো সন্তানাদি হয়নি। তাই নিয়ে সে ভাবিতও নয়। ঘরের আবশ্যক কাজগুলো সেরে নিয়ে সে দিনরাত বই নিয়ে পড়ে থাকে, কখনো বা দোয়াতে কলম ডুবিয়ে কি সব লেখে।
কখনো আবার রান্না করতে করতে গুনগুনিয়ে গান গেয়ে ওঠে। তার তরুণ স্বামীটিও বেশ, নাম উপেন্দ্র কিশোর, সেও এই বাড়িতেই থাকে। তারও খুব সাহিত্যপ্রীতি। মাঝে মাঝেই স্বামী স্ত্রীতে কাব্য নিয়ে আলোচনা চলে। ভুবনমণি তখন সবিস্ময়ে তাকিয়ে থাকে। তার সেই বিস্ময় কঙ্কাল দর্শনের চেয়ে কিছু কম নয়। কি গো, যাও? বিধুমুখী আবার তাড়া দেয়। এই তে যাচ্ছি। ভুবনমণি যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। বলে, হ্যাঁ রে বিধু, ওরকম একটা ভূতকে বৌদির ঘরে রেখে দিয়েছে, তোর ভয় করে না? মায়ের স্বভাব মেয়ে পায় জানা কথা, কিন্তু সৎ মা আর মেয়েতে এত মিল হয় তা জানা ছিল না ভুবনমণি। বিধুমুখীও ঠিক তার বিমাতার মতোই হেসে উঠল। ধুর, কি যে বলো পিসিমা, ভয় করবে কেন? ওটা তো মায়ের পড়ার কাজের লাগে। মা তো কলেজে যান, সেখানে ওরকম শয়ে শয়ে রাখা আছে। শয়ে শয়ে? বিস্ময়ে চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয় ভুবনমণির। তা নয় তো কি! বিধুমুখী গ্রাম থেকে সদ্য আসা তার এই সহজ সরল পিসিমাটাকে আরো ভয় দেখানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে না। কঙ্কাল ছাড়ো, মা মরা কাটে জানো? ধরো একটা লাশ, তার মুখের নিচ থেকে একটা লম্বা ছুরি দিয়ে চিরে ফেলে নিচ পর্যন্ত। তার বুক তার উপর ঝুঁকে পড়ে ভেতরের হাড় মাংস দেখতে দেখে। বিধুমুখী কথাটা বলার সঙ্গে সঙ্গে হাত দিয়ে বর্ণনা করে দেখায়। সন্ধেবেলা রান্নাঘর থেকে বেরিয়ে চওড়া উঠোনখানায় কোনো আলো নেই, শুধু একেবারে শেষের এক প্রান্তে দপদপ করে জ্বলছে একটা প্রদীপ। ভুবনমণি ভয়ে হাত চেপে ধরে বিধুমুখী, ফিসফিসিয়ে শক্ত গলায় বলে, ঠাট্টা করছিস আমার সঙ্গে? বা, ঠাট্টা করবো কেন? বিধুমুখী বলে, ভেতরের জিনিসপত্র ডাক্তারদের দেখতে হয় জানো না? কোথায় কি আছে তা না জানলে রোগীর চিকিৎসা করবে কি করে? মা যে আর 1 বছর পরেই ডাক্তার হয়ে যাবে। এই, তোরা ওখানে কি করছিস দুজনে? উঠোনের একেবারে বিপরীত প্রান্তে কাদম্বিনীর উচ্চকিত কণ্ঠস্বর শোনা যায় এবার। ওপরের ঘরে সতীশের জলখাবার পৌঁছানো হয়েছে? রাধুর মা কোথায়? বিধুমুখী এবার সাড়া দেয়, হ্যাঁ মা, রাধুর মা ভাইয়ের খাবার দিয়ে এসেছে ওপরে। দিয়ে এলে কি হবে? কাদম্বিনী এগিয়ে আসতে থাকেন এদিকে। তোকে বলেছি না বিধু, ভাইকে একা খেতে দিবি না। ওর এমনিতেই হাত কাঁপে, ঠিক মতো খেতে পারে না। কাল কলেজ থেকে ফিরে দেখি মুখটা একেবারে শুকিয়ে গেছে। ওইভাবে কি পেট ভরে নাকি? তুই ব্যস্ত থাকলে বল, আমি যাচ্ছি না হয়। না না, আমি ওপরে যাচ্ছি মা। বিধুমুখী একরকম ছুটে চলে যায় ওপরে। কাদম্বিনী সোজা হেঁটে এসে ঢোকে রান্নাঘরে। একটু আগের খুলে রাখা এলো চুল এখন কুশে খোপা বাঁধা, শাড়ির আঁচলের এক প্রান্তে গুজে নিয়েছেন কোমরে। রাধুর মা তরকারি কুটে রেখেছিল, সেই সব হাতের কাছে নিয়ে তিনি রান্নার জোগাড় করতে থাকেন। রান্নাঘরে বাইরে ভুবনমণি স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে। এই বাড়ির কোনো মানুষকেই তা স্বাভাবিক মনে হয় না। মা বই পড়ছেন, কলেজ যাচ্ছেন, কঙ্কাল ঘাঁটছেন, লাশ ছিঁড়ছেন। মেয়ে দিনরাত বই মুখে নিয়ে বসে আছে, জামাই কবিতা লিখছে। কোনো সাংসারিক আলোচনা নেই, পরনিন্দা পরচর্চা নেই। তাদের নিজেদের বাড়িটাও কিছুটা এমন ছিল, তবে এতটা নয়। তাও তো এখনো এই বাড়ির কর্তাকে সে প্রত্যক্ষ করেনি। ভুবনমণির সেই দাদা নাকি খুব বিখ্যাত, কাগজে লেখালেখি করেন। এ বাড়িতে তার আগমনের কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি নাকি রয়েছেন আসাম বলে একটা দেশে। দেশে অনেক চা বাগান, আর চা বাগানের শ্রমিকদের অনেক কষ্ট। তিনি তাদের সেই দুঃখ দূর করতে গিয়েছেন। ফিরবেন আরো কিছুদিন পরে। হাতে ধরে থাকা হিমুর জলখাবারের পাত্রটি নিয়ে ভুবনমণি রওনা দেয় ভেতরের ঘরের দিকে। রসুই ঘরে ব্যস্ত রমণীটিকে তার আর কোনো লৌকিক মানুষ বলে মনে হয় না। তিনি অন্ধসত্ত্বা হয়েও সংসারের সব দিকে সতর্ক দৃষ্টি রেখে সকালবেলা প্রকাশ্য রাস্তায় পায়ে হেঁটে রওনা দেন কলেজে। যিনি হাসতে হাসতে ধরেন কঙ্কালের হাত, যিনি অবলীলায় চিরে ফেলেন মানব শরীর, যিনি নিজের পেটের মেয়ের থেকেও বেশি সচেতন থাকেন স্বামীর আগের পক্ষের অসুস্থ রুগ্ন পুত্রকে নিয়ে, তিনি আর যাই হন, মানবই নন। গ্রামের মেয়ে হলেও দাদা কৃষ্ণসুন্দরের আগ্রহে ভুবনমণি নিরক্ষরা নয়। থেমে থেমে হলেও অক্ষর ধরে বাংলা পড়তে পারে। দাদার মুখে শুনে শুনে তার বেশ কাব্য মুখস্থ হয়েছিল। চকিতে তার মনে পড়ে যায় অন্নদামঙ্গলে ঈশ্বরী পাটনের সেই স্বগোক্তি, বড় প্রাসঙ্গিক যেন, এ মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। নূর মঞ্জিলের সামনে দিয়ে চলে গিয়েছে ইস্পাতের প্রাচীর বেষ্টিত একটি প্রশস্ত পথ। তার ভেতরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণটি আবার ছোট ছোট ক্ষেত্রে ইস্পাতের প্রাচীর দিয়ে বিভক্ত। সেই সব ক্ষেত্রের কোনোটায় অবাধে বিচরণ করছে চিতাবাঘ, কোনোটায় হরিণ, কোনোটায় অন্য কোনো বন্য জন্তু। এক আধটা নয়, শয়ে শয়ে। মধ্যভাগে শ্বেতপাথরে বাঁধানো একটি ঝকঝকে পুষ্করিণী, তাতে স্বচ্ছ স্ফটিকের মতো টলটল করছে জল। সেই জল কিলবিল করছে ফিলমূর্গ, সারস কায়া বগলা চকর শুতুরমুর্গ। পুকুর পাড়ে অলসভাবে বসে রয়েছে 4-5টা অনিন্দ্যসুন্দর ময়ূর।
উদ্ধত গ্রীবা উঁচিয়ে হেঁটে বেড়াচ্ছে শ্বেতপরীর মতো কয়েকটি রাজহাঁস। তাদের কোলাহলের মাঝেই শান্তিতে রোদ পোহাচ্ছে দুটি কচ্ছপ। শ্বেতাঙ্গ ইংরেজটি সবিস্ময়ে সামনের নৈসর্গিক দৃশ্যটি দেখছিলেন। একসময় তার মুখ দিয়ে বেরিয়ে এলো অকৃত্রিম বিস্ময়, আনবিলিভেবল। এতেই এত অবাক হচ্ছেন? নবাব স্মিত হেসে বললেন, আমি কিন্তু আংরেজি অল্প স্বল্প বুঝি সাহেব। লখনৌতে যখন সত্যিকারের নবাবী ছিল, গার্ডনার বলে এক সাহেব ছিল আমার পরম বন্ধু। সে বেটাও মুসলিম বিবিকেই শাদী করেছিল। শ্বেতাঙ্গ ভদ্রলোক ইংরেজি বাংলা মিশিয়ে ভাঙা ভাঙা স্বরে বললেন, আমি সত্যিই অবাক নবাব বাহাদুর। আমরা সরকারি টাকায় জু চালাতে হিমশিম খাচ্ছি, আর আপনি একার উদ্যোগে এত ধরনের জন্তু জানোয়ার চেরিয়ারিয়ালি কমেন্ডেবল। চন্দ্রনাথ বলল, এখনো তো কিছুই দেখেননি সাহেব, চলুন পুকুরের ওই ধারে যাই। কলকাতার সরকারি উদ্যোগে চিড়িয়াখানা খোলা হয়েছে ৮-৯ বছর হলো। শহরের থেকে খানিকটা দূরে গাছপালায় ছাওয়া আলিপুরে সোয়েন্টলার নামে এক জার্মান সাহেব ভারতে রেলপথ নির্মাণে কাজ করতে এসে গড়ে তুলেছিলেন নিজের শখের চিড়িয়াখানা। দেশে ফেরার সময় তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহ অকাতরে দান করে গিয়েছেন আলিপুর চিড়িয়াখানাকে। প্রধানত তার সংগ্রহতেই শুরু হয়েছে আলিপুর জু। এছাড়াও কিছু দেশীয় রাজা জমিদার কিছু পশু পাখি দিয়েছে। ইংরেজদের তৈরি করা ব্যারাকপুরের সেই প্রথম চিড়িয়াখানা প্রায় বিলুপ্তির পথে হলেও সেখান থেকে নিয়ে আসা হয়েছে সামান্য কিছু সংগ্রহ। আলিপুর চিড়িয়াখানার ম্যানেজমেন্ট কমিটিতে সম্প্রতি এসেছেন জর্জ কিং নামের এক তরুণ সাহেব। তিনি পেশায় উদ্ভিদবিদ, গঙ্গার ওপারে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের প্রধান তরুণ কর্মোদ্যমী। কমিটিতে ঢুকেই তিনি মনোযোগ দিয়েছেন কিভাবে পশুপ্রেমী আরও বাড়ানো যায়। সংবাদ পেয়েছেন অযোধ্যার নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহ একেবারে নিজের প্রচেষ্টায় মেটিয়াবুরুজে গড়ে তুলেছেন সুবিশাল চিড়িয়াখানা। খবর পেয়ে কিং সাহেব আর দেরি করেননি। তার সমমনস্ক ছাত্র তথা সাকরেদ রামব্রহ্ম সান্যালকে নিয়ে সটাং চলে এসেছেন নবাবের চিড়িয়াখানা সরেজমিনে চাক্ষুষ করতে। নবাব যথোপযুক্ত আয়োজন করেছেন তাদের। বাদশাহী খানা সহযোগে উত্তম ভোজন অন্তে তাদের নিয়ে আসা হয়েছে চিড়িয়াখানায়। তদারকির ভার পড়েছে চন্দ্রনাথের ওপর। সে পালকির ব্যবস্থা করলেও কিং সাহেব আর রামব্রহ্ম সান্যাল সম্মত হননি। তারা নাকি বহুদিন ধরে নাম শুনেছেন এই আজব নগরে, তাই তারা পদব্রজেই ঘুরতে চান। এদিক সেদিক ঘুরতে ঘুরতে তারা কোথাও দেখেছেন নাচের তালিম চলতে, কোথাও তরজা লেগেছে বড় বড় কবিদের মধ্যে, চলছে কবির লড়াই মুশাইরা, কোথাও দেখেছেন আফিমচির জমায়েতে বসেছে গল্পের আসর, কনকের ময়দানে ধরা হচ্ছে বাজি, কোথাও এদিক সেদিক বাড়ির দেউড়িতে পর্দার আড়ালে সুন্দরীদের মুখ, কোথাও লাল কানাতওয়ালা পাগড়ি মাথায় খুডে রূপোর মাছ ঝুলিয়ে প্রতীক্ষারত পালকি কাহারিরা। চন্দ্রনাথ তাদের যত্ন সহকারে সব বুঝিয়েছে। ঘুরতে ঘুরতে তারা অনুভব করেছেন সত্যি মেটিয়াবুরুজ যেন এক স্বপ্ননগরী। কোনো জাদুকাঠির ছোঁয়ায় এই শহরের প্রতিটা কোণায় রয়েছে জীবনের মুখ, রয়েছে স্বপ্ন ধরার আনন্দ লড়াই। এই শহরের বুকে কোথাও নেই এক ফোঁটা বিষাদ। বিনোদিনী এখানে শেষ কথা। সন্দেহের অবকাশ নেই, সেই জাদুকাঠি স্বয়ং নবাব। সন্দেহের অবকাশ নেই, সেই জাদুকাঠি নবাব স্বয়ং। অবশেষে তারা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছেন চিড়িয়াখানায়। অন্যদিকে নবাবও তার সুখপাল বা পালকি চড়ে চিড়িয়াখানায় এসেছেন সুলতানখানার থেকে। নবাবের এখন বয়স হয়েছে, শরীর আগের চেয়েও ভারী হয়েছে, পায়েও ব্যথা। তা সত্ত্বেও এখানে এসে পালকি ছেড়ে দিয়েছেন। লাল নরির শালিম শাহিম জুতো মুসমুসিয়ে সলমা চুমকির বহুমূল্য ঝুমকোখচিত আচকানে ঢেউ তুলে হেঁটে হেঁটে তিনি অতিথিদের দেখাচ্ছেন নিজের সৃষ্টি, নিজের গর্বের সম্পদ। সঙ্গে চলেছে চন্দ্রনাথ আর চিড়িয়াখানার প্রধান তত্ত্বাবধায়ক কেরামত মিয়া। পুকুরের ওধারে যেতেই কিং সাহেব চমকে উঠলেন, ও গড, টাইগার! ওদিক থেকে বোঝাই যায়নি। পুকুরের এই ধারে খাঁচার মধ্যে বসে রয়েছে প্রমাণ আকারের একটি বাঘ। মনুষ্য আনাগোনা টের পেয়েই সে খরচোখে তাকালো এদিকে। বাঘের খাঁচা থেকে নিরাপদ দূরত্বে সার দিয়ে রয়েছে লোহার রেলিং দেয়া ছোট ছোট ঘর। সেই ঘরগুলোই রয়েছে নানা জাতের বাঁদর। তাদের ডাকাডাকিতে মাঝে মাঝেই ব্যাঘ্রদেব অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করছেন সেদিকে। হাঁটতে হাঁটতে সবাই এগোলেন সামনে শ্বেতশুভ্র ইমারত শাহনশাহ মঞ্জিলের দিকে। মঞ্জিলের সামনে একটি দীর্ঘ ও সুগভীর জলাশয়। জলাশয়ের চারিদিক থেকে পার ইচ্ছাকৃতভাবে পিচ্ছিল করে রাখা। জলাশয়ের ঠিক মধ্যিখানে সামনের দিকে ঝুঁকে নম্র হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি কৃত্রিম পাহাড়। এ পাহাড় থেকেই দেখা যাচ্ছে সেই পাহাড়ের ভেতরে রয়েছে অসংখ্য সরু নালী। কোনো কোনো স্থানে ওপর থেকে কৃত্রিম জলস্রোত আয়োজন করে রাখা। পাহাড়ের সরু নালীর মধ্য দিয়ে যখন সেই জলস্রোত লাফিয়ে নামছে,
তার সৌন্দর্য পাহাড়ি কোনো খরস্রোতা জলপ্রপাতের চেয়ে কম কিছু নয়। রামব্রহ্ম সান্যাল সরু চোখ বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলেন দূরের সেই পাহাড় থেকে। একসময় বললেন, ওখানে কি সব প্রাণী নড়াচড়া করছে যেন মনে হচ্ছে। কেরামত মিয়া বলল, জি হুজুর। সাপ, জি সাপ হুজুর। সাপ? রামব্রহ্ম সান্যাল বিস্মিত চোখে কিং সাহেবের দিকে তাকালেন। পাশেই দাঁড়িয়েছিলেন নবাব। তিনি মিটিমিটি হেসে বললেন, কেরামত মিয়া ঝুট নেহি বলতা হে, उस ऊंचाई पे हजारों सांप बसते जनाब। वो लोग खेलते कूदते भी है, कभी कभी तो ऊपर चढ़ जाते हैं और कभी कभी নিচে भी आ जाते हैं, लोग दूर से देखते हैं। জর্জ কিং দ্রুত তার নোটবুকে খসখস করে কিছু লিখলেন। পশু পাখি প্রথম এবং শেষ ভালোবাসা। বড় বড় শহরে ব্রিটিশ সাম্রাজ্য ধীরে ধীরে চিড়িয়াখানা বানাচ্ছে, কিন্তু তিনি হলপ করে বলতে পারেন বিশ্বের কোথাও এমন মুক্তমনে সাপ পোষা হয়নি। নবাবের চিড়িয়াখানা ঘুরে দেখতে সময় লেগে গেল ৩ ঘন্টারও বেশি। আফ্রিকার জিরাফ, কোহানের বাগদাদি উট থেকে শুরু করে গাধাও রয়েছে নবাবের সংগ্রহে। রয়েছে লক্ষ লক্ষ পাখি। সব দেখে শুনে কিং সাহেব আর রামব্রহ্ম সান্যাল মুগ্ধ, অভিভূত। বেশ ভয়ে ভয়ে তারা কয়েকটি দুষ্প্রাপ্য পাখি ও প্রাণীর বাচ্চা নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। নবাব যেন আজ কল্পতরু। তক্ষুনি কেরামত মিয়াকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিলেন। সব মিটতে মিটতে প্রায় বিকেল হয়ে গেল। চন্দ্রনাথ প্রস্তুত হয়েই ছিল। আজ সারারাত নবাব গান লিখবেন, সুর দেবেন, আর সেটা তৎক্ষণাৎ সেতারে তুলে তাকে শোনাবে চন্দ্রনাথ। সঙ্গে থাকবে মেটিয়াবুরুজের সবচেয়ে সরেস পুঁথিলেখক হাফিজ নুরুল্লাহ। সে তার মুক্তোর মতো হস্তাক্ষরে লিখে ফেলবে সেই গান ও স্বরলিপি। এমন আরো এক রাত হয়েছিল। পূর্ণিমার সেই রাতে নবাবের হুকুমে সেতার মৃদঙ্গ নিয়ে চন্দ্রনাথ চলে গিয়েছিল সুলতানখানার ছাদে। নবাব, হাফিজ নুরুল্লাহ আর তবলচি মির্জা জাফর ছাড়া কেউ ছিল না সেখানে। ছিল না একজনও নাচনেওয়ালি কসবি। সেদিন সত্যিই নবাবের সম্পূর্ণ অন্য একটি রূপ দেখার সুযোগ হয়েছিল চন্দ্রনাথের। সুলতানখানার প্রকাণ্ড ছাদে সেদিন গঙ্গা থেকে ফুরফুরে হাওয়া ভেসে আসছিল। গোটা ছাদেই প্রায় গদি বিছানো। ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল কয়েকটা মখমলে মোড়া কামদার তাকিয়া। সেখানেই অর্ধশয়নে ছিলেন নবাব। এক হাতে আলবোলার ফর্সি, অন্য হাতে একটা সুগন্ধি ফুলের মালা। নবাব দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে ভাবছিলেন আর গেয়ে উঠছিলেন গানের এক একটা কলি। প্রথমে লিখে তারপর সুর বসানো হয়। তিনি প্রথমেই সুর দিয়ে দরদ দিয়ে গাইছিলেন। শেষ হওয়া মাত্র চন্দ্রনাথকে গেয়ে উঠতে হয়েছিল পুরো গানটা। আর সমান্তরালে গানটা লিখে নিচ্ছিল হাফিজ নুরুল্লাহ। মেটিয়াবুরুজের নিজস্ব ছাপাখানা থাকলেও যাকে দিয়ে সব নবাব নিজের একের পর এক কাব্যগ্রন্থ হাতে লিখে খুশনবিশি করান। প্রায় ঘণ্টা দুয়েক এইভাবে চলেছিল। তারপর রাত যখন কালো মিশমিশে জ্যোৎস্না রাতে চাঁদের আলো যখন নরম তাপে আলোকিত করে তুলেছে নবাবের মুখ, দুহাতে মুখ ঢেকে শিশুর মতো হু হু করে কেঁদে উঠেছিলেন নবাব। ক্যা হুয়া খোদাবন্দ, ক্যা হুয়া আপকা, কোই তকলিফ হো রহা হ্যায়? তবলচি মির্জা জাফর দ্রুত উঠে গিয়েছিল নবাবের কাছে। নবাব কাঁদতে কাঁদতে এক হাত তুলে বারণ করেছিলেন তাকে, কিন্তু কান্না থামাননি। দুই চোখ দিয়ে জল অবিরাম গড়িয়ে পড়তে শুরু করেছিল। বলেছিলেন, রুক যা জাফর, মেরে তান মে কোই তকলিফ নেই হে। চন্দ্রনাথ এবার আর থাকতে পারেনি। বলেছিল, তবে আপনি কাঁদছেন কেন? নবাব এবার থমকে তাকিয়েছিলেন ওর দিকে। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল, চন্দ্রনাথ সামান্য হলেও ভয় পেয়েছিল। ভেবেছিল রাজার কি খেয়াল চাপলো, হয়তো চন্দ্রনাথের এই প্রশ্ন মনঃপূত হয়নি। নবাব কিছুক্ষণ পর থেমে থেমে বলেছিল, দর্দ মেরে মন মে হে বেটা। আমি যখন লখনৌ ছেড়ে এসেছিলাম, মহল মহল বেগম রয়ে, গলি গলি রয়ে পাথুরিয়া, সে কতদিন হয়ে গেল। সেসব মনে পড়লে আক্তার পিয়ার মন আনচান করে ওঠে। পাশ থেকে খুশনবিশ হাফিজ নুরুল্লাহ ফিসফিস করে চন্দ্রনাথকে বলেছিলেন, নবাবের তখলুস হলো আক্তার পিয়া, নবাবের ছদ্মনাম আক্তার পিয়া। তা চন্দ্রনাথ আগে থেকেই জানত। কিছু না বলে সে মৃদু ঘাড় নেড়েছিল। নবাব আপন মনে বলে চলেছিলেন, মনে পড়ে আমার আকলির বেগমের পায়ের বাঁকা চাঁদের মতো নখ। মনে পড়ে বেগম খুজিস্তাম হলের মেঘের মতো চুল। তুই জানিস বেটা, সেই চুল আমি বহুদিন অবধি নিয়ে শুয়েছি আমার বুকের কাছে। দিলদার বেগমের মিঠা পানের মতো মুখ, জাফরি বেগমের গুলাবি আঁখে, আহ, তারা সব কোথায় হারিয়ে গেল বেটা। আমিও একদিন চলে যাব। ইয়ে মেরা মঞ্জিল, মেরা চিড়িয়াখানা, মেরা মেটিয়া বুরুজ, ছোড়কে মেয়ে চালা যাউঙ্গা জাহান্নাম পে। জাহান্নামে কেন যাবেন আপনি? চন্দ্রনাথের মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল, আপনি এত ভালো মানুষ, আপনি বেহেশতে যাবেন। सच, तू एकदम तेरा बाप जैसा है, तेरा बाप भी मुझको बहुत समझता था। নবাব এবার শটান এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরেছিলেন। তারপর সশব্দে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হাম আচ্ছা ইনসান,
इस बात मुझको कोई नहीं बोलता है बेटा। अंग्रेज ने मुझको झूठा बोला, मुझे नफरत करने सिखाया लोगों को। আপনার ভেতরের যে মানুষটা এত নরম, তার কথা কতজন জানে নবাব? চন্দ্রনাথ বলেছিল, আপনি বলুন, তবে তো লোকে জানবে। और कैसे बोलूं? নবাব দীর্ঘশ্বাস ফেলেছিলেন। কিতনা গানা, কিতনা শায়রি লিখা মেনে। কবিতা, গান, এসব কি দেশের লোক অত পড়ে নবাব? তাও আবার উর্দুতে। আপনি আপনার কথা বলুন। চন্দ্রনাথের মুখ দিয়ে যেন অজান্তেই বেরিয়ে এসেছিল, আমি বাংলায় লিখব। বাংলার মানুষেরা জানুক, নবাব ওয়াজেদ আলী অপদার্থ শাসক ছিলেন না, তাকে অপদার্থ সাজিয়ে রাখা হয়েছিল। নবাব ওর দিকে তাকিয়ে বসেছিলেন। সচ! সেই রাতে যে কি হয়েছিল ভাবলে আজও আশ্চর্য লাগে তার। মোহজ্জনের মতো কথাগুলো ও বলেছিল নবাবকে, আর তারপর থেকেই নবাব যেন ওকে একেবারে আঁকড়ে ধরেছেন। নিজের আত্মীয় পরিজনদের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করেছেন তাকে। ভাবতে ভাবতে চন্দ্রনাথ প্রস্তুত হচ্ছিল, সেতারটা নিয়ে বেরোতে যাবে। এমন সময় ঘরে প্রবেশ করলো কাফির খাঁ। চন্দ্রনাথের জন্য নতুন কোঠাবাড়ি বহাল হওয়ার পরে সে মাঝে মাঝে এই বাড়িতে আসে। পিতৃবন্ধু এই বয়স্ক মানুষটি তার জন্য অনেক করেছে। নবাবের কাছে তাকে উপস্থিত করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে অকুণ্ঠ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাফি খাঁ। এখনো মেটিয়া বুরুজের সব হাল হকিকত চন্দ্রনাথ বুঝে উঠতে পারে না। সেক্ষেত্রে তার অন্ধের যষ্টি কাফির চাচাই। কিন্তু আজ কাফি খাঁ বেশ বিরক্ত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? সুলতানখানায়। আজ রাতভর জলসা হবে। কাফি খাঁ সরু চোখে তাকালো। তোমার সঙ্গে একটা কথা আছে। কি চাচা? কাফি খাঁ চোখ সরিয়ে নিয়ে কিছুটা উদ্ধত স্বরে বলল, মতি বলে কসবিটার সঙ্গে তোমার এত মাখামাখি কেন? চন্দ্রনাথ থমকে গেল। এই প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। বলল, মাখামাখি কেন হতে যাবে? আমি ওকে সেতার শেখাতে যাই। থামো, তুমি কি সেতারের মাস্টার নাকি? তুমি হলে নবাবের বাধা ওস্তাদ। কাফি খাঁ হাত তুলোকে থামিয়ে দিল। আর কখনো যাবে না। কেন? চন্দ্রনাথ বিস্মিত চোখে বলল, মতি নবাবের এক পুরনো মুতা বেগমের মেয়ে। কাফি খাঁ একটু চুপ করে থেকে বলল, নবাব তোমার সঙ্গে ওর মেলামেশা ভালো চোখে দেখবেন না। তুমি আর যেও না। মতি নবাবের এক মুতা বেগমের কন্যা? তার মানে নবাবের ঔরসে জন্ম মতির? চন্দ্রনাথ হতভম্ব হয়ে গেল। হোক জারজ অবৈধ সন্তান, মতি নবাব নন্দিনী তো বটে, তবু তাকে এইভাবে নবকিশোর দত্তের বাবার মতো বাবুর দেহ ধরে দেহ ব্যবসা করে জীবন নির্বাহ করতে হচ্ছে। কাফি খাঁ কথাটা বলে নিশ্চুপভাবে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। এবার নির্বিকার ভঙ্গিতে বলল, এত অবাক হয়েও না। এই মেটিয়াবুরু যে প্রায় প্রতিটা ঘরেই নবাবের মুতা বেগম বা তাদের ছেলেপিলে রয়েছে। তুমি এখানে নতুন, তাই জানো না। মেটিয়াবুরুজ আনন্দের নগর। নাচ দেখো, রগর দেখো, মুরগিবাজি দেখো। দিলের কারবার করতে যেও না, সমঝে? চন্দ্রনাথ চুপ করে রইল। দিল অর্থাৎ হৃদয়ের কারবার? তেমন কি সত্যিই হয়েছে মতির সঙ্গে? হ্যাঁ, এটা ঠিক। মেয়েটা যখন কারণে অকারণে খিলখিলিয়ে হেসে ওঠে, তখন চন্দ্রনাথের মনে পড়ে যায় চিড়িয়াখানার মধ্যিখানের পাহাড়ের সেই ঝর্ণাটার কথা। অজান্তেই তার বুকের ভেতরে কেমন দোলা দেয়। নবকিশোর দত্ত যেদিন আসেন, চন্দ্রনাথকে মাঝপথে চলে আসতে হয়। আর ঠিক সেই সময় কেন জানে না ওর চোখের সামনে তুলসীর মুখটা ভেসে ওঠে। মনে হয় খাদাকুড়ি গ্রামের তুলসী হোক বা মেটিয়া বুরুজের মতি, এরা সবাই কি অসহায়? কি, উত্তর দিচ্ছ না কেন? কাফি খাঁ আবার বলল, তুমি এ তল্লাটের সবচেয়ে বড় নাচনিওয়ালি পিয়াজির কাছে গিয়েছ? চন্দ্রনাথ দুদিকে মাথা নাড়ল। পিয়াজি বাইয়ের নাম সে শুনেছে। কেন? নাচ দেখতে চাও তো পিয়াজুর কাছে না গিয়ে ওই নবিশ মতিয়ার কাছে ছুটছ কেন? কাফি খাঁ বিরক্ত স্বরে বলল, আমাদের এখানে একটা কথা আছে, जब तक इंसान को रौंडियों की सोहबत ना नसीब हो आदमी नहीं बनता। কাফি খাঁ একটা বড় নিঃশ্বাস নিল। তারপর ডান হাতে তর্জনী উঁচিয়ে বলল, ওসব ঝুটা মতিকে ছাড়ো, আসলি মতি পিয়াজুর কাছে যাও, আদমি বানো। বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে। আবার আমি খুব শিগগিরই নিয়ে আসছি নারাজের পরবর্তী অংশ। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার জন্য টাটা।